হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মায়েদ গুরু। আজকে গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এনআইএস ডিএলএড নিয়ে একটা মামলা হেয়ারিং ছিল। এই মামলাটা মূল বিষয়টা যা হলো সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। সিঙ্গল বেঞ্চে এই মামলাটা করা হয়েছিল, সেখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো রিলিফ না পেয়ে গেলে আবার এই মামলাটা ডিভিশন বেঞ্চে কেস করা হয়েছে। আর সিঙ্গল বেঞ্চ যা অর্ডার দিয়েছে তাদেরকে চ্যালেঞ্জও এই কেসের মধ্যে করা হয়েছে। আজকে যা হেয়ারিংয়ে কী হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু শর্ট সামারিটা জানিয়ে দিচ্ছি। পুরো ফুল ভিডিও হেয়ারিংয়ে দুটো পার্ট আছে, একটা লাঞ্চ আগে আর একটা হলো লাঞ্চ পরে। দুটোই পার্ট অলরেডি এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। যদি কারোর দরকার থাকলে আপনারা সেই হেয়ারিংটা দেখুন, কারণ সেই হেয়ারিংয়ে অনেক কিছু এমনি পয়েন্টগুলোটা আছে যেটা আমাদেরও কাজে লাগতে পারে। আজকে হেয়ারিংয়ে কী হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম যা ফার্স্ট পার্টে যা হেয়ারিং হচ্ছে মানে লঞ্চ আগে, যেখানে অ্যাডভোকেট সাহেব এনআইএস ডিএলএড পক্ষে দুটো অ্যাডভোকেট ছিল, একটা মনদীপ কালেরা যেখানে আপনারা স্ক্রিনে দেখছেন এখানে বসে আছেন, তার সাথে সাথে একটা গুয়াহাটি হাইকোর্টে একটা সিনিয়র অ্যাডভোকেট যিনি এখানে বসে আছেন। উনি এনআইএস ডিএলএডে পুরো মামলাটা আগে জাজ সাহেবকে জানিয়েছেন কি কী করে যখন অ্যাডমিশন মানে 2017 সালে এনআইএস থেকে কারা কারা ডিএলএড করতে পারবে সেইটা একটা ক্রাইটেরিয়া এনআইএস ইস্যু করেছিল, সাথে সাথে এনসিটি তাকে পারমিশন দিয়েছিল। সেখানে দুটো এমনি স্কুল ছিল, দু ক্যাটেগরি স্কুল ছিল, দুটো বললে ভুল হবে, দুটো ক্যাটেগরির মধ্যে স্কুল ছিল। প্রথমটা হলো এমনি স্কুল যাদের ইউডাইস কোড আছে, আর সেকেন্ড হলো এমনি স্কুল যাদের ইউডাইস কোড নেই। আসামে 90% আমি বলতে পারবো 90% এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছে যাদের স্কুলে ইউডাইস কোড ছিল 2017 আগে। যে স্কুলে ইউডাইস কোড ছিল ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছে, কিন্তু যে স্কুলে ইউডাইস ছিল না 2017 সালে আমি বলছি, এক্ষুনি অ্যাট প্রেজেন্ট সেই স্কুলে ইউডাইস আছে কি আছে না সেটা আসাম গভর্নমেন্ট দেখছে না। 2017 সালে ওদের স্কুলে ইউডাইস ছিল কি ছিল না সেটাই ওরা দেখছে, আমি যা খোঁজ নিয়েছি। আর অনেক এমনি ভেরিফাই ক্যান্ডিডেট যারা এনআইএস ছিল, যারা গুয়াহাটি আসামে অলরেডি চাকরি পেয়ে গেছে, কারণ ওদের অলরেডি ইউডাইস কোডটা ছিল। তো যাই হোক, মূল বিষয়টা এই যা আর্গুমেন্টে আজকে যা হেয়ারিং হচ্ছে তার সেইখানে ছিল ইউডাইস কোড। তো আমি আপনাদেরকে যা জানিয়েছি দু ক্যাটেগরি স্কুল ছিল। প্রথমটা হলো এমনি যাদের ইউডাইস কোড ছিল যে স্কুলে তাদের কোনো সমস্যা নেই, যে স্কুলে ইউডাইস কোড ছিল না সেই সময় অ্যাডভোকেট সাহেব এনআইএস ডিএলএড পক্ষে যে সিনিয়র অ্যাডভোকেট এখানে বসে আছেন, উনি একটা কোনো ডকুমেন্ট দেখিয়েছেন যেখানে উনি পরিষ্কারভাবে জানিয়েছেন কি এনআইএস বোর্ড যখন অ্যাডমিশন সময় এমনি স্কুলকে একটা টেম্পোরারি আমি বলতে পারবো টেম্পোরারি ইউডাইস কোড নিজেই জেনারেট করেছিল ওয়ান টাইম জন্য, মানে শুধুমাত্র অ্যাডমিশন কি সেরকম টিচার যাদের স্কুলে ইউডাইস কোড নেই তারও এই কোর্সটা করতে পারবে, তাই জন্য ওরা ওয়ান টাইম একটা ইউডাইস কোড টেম্পোরারি ইউডাইস কোড জেনারেট করেছিল। সেটা ছিল এনআইএস বোর্ড নিজেই এই কাজটা করেছিল। আর এনআইএস নিজেই এই কাজটা করেনি সেরকম কোনো একটা ইনস্ট্রাকশন ছিল এমএসআরডি আর এনসিটি একটা ইনস্ট্রাকশন ওদের ছিল কি যদি এরকম কোনো স্কুল থাকবে যাদের ইউডাইস কোডটা নেই তাদেরকে একটা টেম্পোরারি ইউডাইস কোডটা দিয়ে সেই সব টিচারদেরকে ট্রেনিংটা দিতেই হবে। তার সেই রকমই এনআইএস বোর্ড এই কাজটা করেছে যখন 2017 সালে যে স্কুলে ইউডাইস কোডটা ছিল না ওয়ান টাইম ইউডাইস কোড জেনারেট করে সেরকম টিচারদেরকে অ্যাডমিশন করানো হয়েছিল। কিন্তু যখন এই পুরো কথাটা চলছে তারপরে মাঝখানে আসাম অ্যাডভোকেট যিনি এখানে দাঁড়িয়ে আছে উনি দাঁড়িয়ে গেছে, তারপরে বলেছে আমাদের রাজ্যে মোটামুটি সব মিলিয়ে মানে প্রাইভেট ও গভর্নমেন্ট স্কুল মিলে 45,000 প্লাস স্কুল আছে, তাহলে প্রত্যেকটা স্কুলে আমরা কি করে চেকিং করবে কি কোন স্কুলে টিচাররা জেনুইন আছে কোন স্কুলে টিচাররা জেনুইন নেই, এমনি একটা উনি আর্গুমেন্টটা দিয়েছে। সিঙ্গল বেঞ্চে যা কেস হেরে গেছে এনআইএস ডিএলএড পুরোপুরি এই মামলাটা বেশ করে কি রাজ্য সরকারের হাতে খুব বেশি ক্ষমতা ছিল নাকি আমরা ভেরিফাই করতে পারবো। তারপরে অ্যাডভোকেট স্যার আবার কিছু ডকুমেন্টটা দেখিয়েছেন যেখানে পরিষ্কারভাবে লিখানো ছিল কি স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি ছিল কি কারা কারা ইন সার্ভিস আছে স্টেট গভর্নমেন্টকে আইডেন্টিফাই করে তাদের নামটা এনআইএসকে পাঠাতে হবে। তারপরে যখন বারবার এনআইএস আর্গুমেন্টের মধ্যে এসেছে তারপরে জাজ সাহেব বলেছেন কি সব থেকে ভালো হবে কি এনআইএস বোর্ডকে যদি আমরা ডাইরেক্ট পার্টি করে নিই, এনআইএসটা তো সব এনআইএস বোর্ড সব কিছু জানে, ওরা পরিষ্কারভাবে জানিয়ে দেবে কি কারা কারা এই কোর্সটা 2017 সময় অ্যাডমিশন করতে পারতে আর কারা কারা করতে পারতে না। তাহলে লাকলি সেই একটা জুনিয়র অ্যাডভোকেট যাদের জানা ছিল কি গুয়াহাটি হাইকোর্টে
আজকে এনআইএস বোর্ডে একটা অ্যাডভোকেট অলরেডি আছেন, যে ম্যাডামটা আপনারা এখানে দেখছেন, এই ম্যাডামটা এনআইএস বোর্ডে অ্যাডভোকেট। তারপরে জাজ সাহেব বলেছে ঠিক আছে তাহলে আপনারা ওনাকে ডাকুন, কিন্তু সেই সময় উনি অন্য বেঞ্চে হেয়ারিং অলরেডি প্রেজেন্ট ছিল। তারপরে জাজ সাহেব বলেছে কি এই মামলাটা তাহলে আমরা লাঞ্চ পরে রাখছি, আর লাঞ্চ পরে আপনারা এনআইএস বোর্ড থেকে যে অ্যাডভোকেট অন্য রুমে আছে ওনাকে জানিয়ে দিন কি আমাদের বেঞ্চে এসে অ্যাপিয়ার হতে হবে। তাহলে ফার্স্ট হাফে এই কথাটা হলো। সেকেন্ড হাফে যখন ম্যাডাম এসেছেন, জাজ সাহেব ভার্বালি ওনাকে জিজ্ঞেস করলে কি আপনার কি জানেন এনআইএস থেকে ডিএলএড হয়েছে, উনি বলেছেন হ্যাঁ আমি তো জানি। তারপরে 2-3টে কোশ্চেন আবার জাজ সাহেব ওনাকে করেছেন। তারপরে ম্যাডাম বলেছেন এনআইএস বোর্ড থেকে যে অ্যাডভোকেট ছিলেন এই ম্যাডামটা, উনি বলেছে কি স্যার আমি পুরো বিষয়টাতে জানিনি, আমাকে আপনারা রিডটা দিলে নাহলে ড্রাফটটা দিলে আমি একবার ভালো করে দেখে নেব, তারপরে আমি ভালো করে সব কিছু আপনাকে জানাতে পারবো। তারপরে জাজ সাহেব বলেছেন ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন, আমাদের এনআইএস ডিএলের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন ইনি স্যার বলেছে কি আমি কাল 10:30 অবধি ম্যাডামকে পুরো রিডগুলো আর ড্রাফটিংগুলোটা যা কেস করা হয়েছে সেইটা ওনার হ্যান্ড ওভার করে দেবে। তারপরে জাজ সাহেব বলে ঠিক আছে আপনি সব যা রিড আছে ড্রাফটিং আছে সেইটা আপনারা এনাকে হ্যান্ড ওভার করে দিন। তারপরে নেক্সট হিয়ারিং যা ভার্বালি আমি দেখতে পেরেছি, ভার্বালি যা অর্ডার দিয়েছেন স্যার 8 ডিসেম্বর এই নেক্সট হিয়ারিং মামলাটা আবার হিয়ারিংয়ে হবে। আর এটা প্রথমবার হচ্ছে এনআইএস বোর্ড থেকে কোনো অ্যাডভোকেট কোনো হিয়ারিংয়ে নিজে প্রেজেন্ট হয়েছে। এর আগে অনেক হাইকোর্টেও কেস হয়েছে, সুপ্রিম কোর্টেও কেস আছে। সুপ্রিম কোর্টে 2-3টে এফিডেভিট এনআইএস নিজেই একটা সাবমিট করেছে, কিন্তু এনআইএসে অ্যাডভোকেট ওখানে দাঁড়িয়ে এনআইএস পক্ষে কোনো দিন আর্গুমেন্ট করিনি। এইটা প্রথমবার হয়েছে যে এনআইএস অ্যাডভোকেট কোনো কেসে এনআইএস ডিএলএড নিয়ে অ্যাপিয়ার হয়েছে, আর আগামী 8 তারিখে ওদেরকে এনআইএস থেকে কোনো না কোনো অ্যাডভোকেটটা দিতে হবে যারা কোর্টে গিয়ে জানাবে কি এই কোর্সটা কারা কারা 2017 সময় কারা কারা এই কোর্সের জন্য এলিজিবল ছিল, কারা কারা ছিল না। তো এইটা পুরো মামলাটা ছিল মূল বিষয়টা আজকে যা গুয়াহাটি হাইকোর্টে আমরা দেখেছি। তারপরে গুয়াহাটি হাইকোর্টে আবার আসাম যা গভর্নমেন্ট ছিল, আসাম গভর্নমেন্টে যে অ্যাডভোকেট ছিল উনি বলেছে কি 4 সপ্তাহ পরে এই মামলাটাকে আবার লিস্টিং করান, কারণ ওদের হাতে একটু টাইম দিতে হবে, যারা যারা এই কেসের সাথে ডাইরেক্ট যুক্ত আছে ওদের স্কুলগুলোটা ভেরিফিকেশন করতে হবে, এমনি একটা ওনার পয়েন্টটা ছিল। তো জাজ সাহেব বলেছেন ঠিক আছে তাহলে আমরা এই কেসটাকে 19 ডিসেম্বরে লিস্টিং করছি, কিন্তু 19 ডিসেম্বরে আবার কিছু সমস্যা হয়েছে। তাহলে এই মামলাটা বলা হয়েছিল কি ঠিক আছে তাহলে জানুয়ারি মাসে আমরা লিস্টিং করে দিচ্ছি। তারপরে যে এনআইএস অ্যাডভোকেট উনি জানিয়েছি কি অলরেডি পুরো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করা হয়ে গেছে, তাহলে যদি এই মামলাটা আর বেশি ডিলে হলে তো অনেক সমস্যাটা হতে পারে। তো আলটিমেটলি 8 ডিসেম্বর যা ভার্বালি অর্ডার দেওয়া হয়েছে 8 ডিসেম্বর এই মামলাটা আবার লিস্টিং জন্যে হেয়ারিং জন্য লিস্টিং হয়ে গেছে। আর যা একটা এন্ট্রিম প্রোটেকশনটা ছিল কি অ্যাপয়েন্টমেন্ট হোক যা কিছু হোক, কিন্তু এই পুরো অ্যাপয়েন্টমেন্টগুলোটা ম্যাটার টু আউটকাম থাকবে, মানে পরবর্তী সময় গুয়াহাটি হাইকোর্ট যা জাজমেন্ট দেবে সেই জাজমেন্টটাকে ফলো করে অন্য যদি এনআইএস ডিএলএড পক্ষে কোনো জাজমেন্টটা আসলে ওদেরকেও চাকরি দিতে হবে, এমনি একটা জাজমেন্টটা আছে যেটা সেটাও কন্টিনিউ করা হয়েছে 8 ডিসেম্বর অবধি। তো এই পুরো মামলাটা ছিল গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজকে। এরপরে আপনাদের একটা প্রশ্ন হবে কি আমাদের কলকাতা হাইকোর্টে যা কেস করা হয়েছে এনআইএস ডিএলএডে ডকুমেন্ট ভেরিফিকেশনে তাদের কি হলো। তো কালকে মানে 12 তারিখে আর 13 তারিখে একটা এনআইএস ডিএলএড নিয়ে মামলা অলরেডি কলকাতা হাইকোর্টে আছে, কিন্তু এটা ডাইরেক্ট এনআইএস ডিএলএড ডকুমেন্ট ভেরিফিকেশনে তাদের সম্পর্ক নেই, কিন্তু ইনডাইরেক্টলি সেই কেসটা এনআইএস ডিএলএড আছে। একটা কেস যা আছে কালকে 12 তারিখ সেইটা হলো আপনার ডুয়াল ডিগ্রি মানে অনেক এমনি ক্যান্ডিডেট ছিল যাদের বিএড ডিগ্রিটাও ছিল আর ওদের পাশে এনআইএস ডিএলএডও ছিল। যখন 2022 টিচার রিক্রুটমেন্টে স্টার্টিংয়ের সময় তো বিএডটা এলিজিবল ছিল প্রাইমারি টিচার জন্য, মাঝখানে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে তাই জন্য বিএডদেরকে বাদ দিতে হয়েছে। তো অনেক এমনি ক্যান্ডিডেট যারা এনআইএস থেকে ডিএলএড করেছে তারা ভেবেছিল কি আমরা নিজের ডিগ্রিটাকে সুইচ করে যাবে, কিন্তু সেটা নিয়ে একটা মামলা করা হয়েছে। আর সেই সময় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যে আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি ডুয়াল ডিগ্রি মামলাটা, সেখানে এনআইএস ডিএলএড পক্ষেই সাবমিশন দিয়েছে প্রাইমারি বোর্ডকে যারা এনআইএস থেকে ডিএলএড করেছে সেটা পুরোপুরি একটা ভ্যালিড ডিগ্রি। আর আমাদের এই আমি বলছি না আমার এই কথাটা না, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এই ডুয়াল ডিগ্রি মামলা যখন লাস্ট হিয়ারিং হয়েছে সেই সময় বলেছিল এক্স্যাক্টলি এই বোর্ডটা বলেছে কি আমাদের রাজ্যে এনআইএস ডিএলএড নিয়ে কোনো সমস্যা নেই, অন্য রাজ্যে মানে উত্তরাখণ্ডে আলাদা করে একটা কেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে, তাই জন্য ওখান থেকে একটা জাজমেন্ট পাস করা হয়েছে, তাই জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, তাই জন্য আমরা এনআইএস থেকে বাদ দিয়েছি। আর এমনি আমাদের রাজ্যে এনআইএস ডিএলএড কোনো সমস্যা ছিল না।
এই স্টেটমেন্টটা প্রাইমারি বোর্ডে যে অ্যাডভোকেট ছিল উনি সাবমিশন দিয়েছে হাইকোর্টে। নিশ্চয়ই এটা ডিগ্রি ভ্যালিডেশন মানে ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড ছিল না, ডুয়াল ডিগ্রি ছিল, কিন্তু এই কথাটা উনি সেই সময় বলেছিল। তো 12 তারিখে এই মামলা হেয়ারিং আছে, আর 13 তারিখে আপনাদের রিমেনিং যা পোস্ট আছে মানে 2500 প্লাস যা পোস্ট আছে, বোর্ড যা প্রাইমারি আমরা হেয়ারিংটা দিয়েছি, বোর্ড চেষ্টা করছে কি সেই তাদের জন্য শুধুমাত্র যারা 20-22 রেগুলার ডিএলএড আছে তাদেরকেই চাকরি দেওয়া হোক। আর কিন্তু অন্য যাদের আগেনস্টে আছে আলমগীর স্যার ওনার নাম, আপনারা অনেক বড় অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টে, উনি তার বিরুদ্ধে করছেন। উনি বলছে কি না, শুধু 20-22দেরকে যা রিমেনিং পোস্ট 2500 প্লাস আছে তাদের শুধু 20-22দেরকে তার মধ্যে চাকরি দিতে হবে না, যারা মেরিট লিস্টে আসবে তাদেরকেই চাকরি দেওয়া হোক, তার মধ্যে এনআইএস হোক, 20-22 রেগুলার ডিএলএড হোক, না হলে নর্মাল ডিএলএড ক্যান্ডিডেট হোক। এটা ওনার একটা মানে রিট আছে এমনি আলমগীর স্যারে। তো সেই মামলাটা হেয়ারিং আমরা 13 তারিখে দেখতে পারবো। অনেক বলতে পারবে তাহলে 13 তারিখে আমাদের কী সম্পর্ক এনআইএস ডিএলএড নিয়ে, তো আপনাদেরকে জানা উচিত 2500 প্লাস যা সিট রিমেনিং আছে তাদেরই মধ্যে 20-22 হোক এনআইএস ডিএলএড হোক, না হলে অন্য ক্যান্ডিডেট তাদেরকে চাকরি দেওয়া হবে। যদি পুরো সিটটা শুধুমাত্র 20-22 রেগুলার ডিএলএডদেরকে দিয়ে দিলে, তা এনআইএস ডিএলএড হোক না হলে অন্য ডিএলএড হোক, ওদের হাতে কিছু পাওয়া যাবে না। তাই জন্য এই 13 তারিখে যা হেয়ারিং হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ আছে এনআইএস ডিএলএডদের নিয়ে। এর সাথে সাথে 2025-এ অনেক বলছে আমরা ইন্টারভিউতে বসতে পারবো কি বসতে পারবো না। আমি পুরো আশাবাদী আছি কি এনআইএস ডিএলএড 100% ইন্টারভিউতে বসতে পারবে। অনেক বলছে কি ওখানে 2 বছর লেখা আছে, তো আমাদের ডিগ্রি তো 18 মান্থ আছে, কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই জাজমেন্টে দিয়ে দিয়েছে কি আমাদের ডিগ্রিটা পুরোপুরি ইকুইভ্যালেন্ট আছে 2 ইয়ার মধ্যে। কিন্তু যদি বোর্ড বলবে কি না আপনারা এই বোর্ড যদি আলাদা করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট না হলে কোনো কিছু নোটিশ দিয়ে জানাবে কি আমরা এই সেই ডকুমেন্টে বসতে পারবো না, তাহলে নিশ্চয়ই একটা মামলা কলকাতা হাইকোর্টে করা দরকার আছে। অলরেডি 1-2টো কেস ফাইল হয়ে গেছে, কারণ এনআইএস ডিএলএডদের পক্ষে কোনো দিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থাকেনি, তাই জন্য ওরা একটা প্রিকশন নিয়ে হাইকোর্টে একটা মামলা করা হয়ে গেছে। আমার যতদূর জানা আছে কি একটু ক্লিয়ারিফাই করে দিতে হবে প্রাইমারি বোর্ডকে, আমরা এই যে 2025 সালের নোটিফিকেশনটা বেরোচ্ছে সেখানে আমরা ইন্টারভিউটা দিতে পারবো কি পারবো না। তো সেই কেসে কোনো আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো, নাহলে কোনো টিচার রিক্রুটমেন্টের রিলেটেড কোনো আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।